একদম কোমর অবধি চুল, মেয়েটা ওনার দিকে তাকিয়ে গান করছে বাড়ির ভিতরে, খাট থেকে উঠে বসেই দেখছে। আর যখন কান চেপে জিনিসটা বোঝার চেষ্টা কি হচ্ছে তার সাথে, দুঃস্বপ্নের মতো একটা জিনিস, তার মধ্যেই মেয়েটা চেঁচিয়ে ওঠে। মেয়েটা কুৎসিত দেখতে, মানে মানে ওরকম মুখ কোনো সাধারণ মানুষের হতেই পারে না, ওটা একটা মানে পৈশাচিক মুখ। তো এটা ভাবতে ভাবতে উনি যেই ফিরতে যাবেন, উনি যেই মুখ ঘুরিয়ে নিজের বাড়ির দিকে আসতে যাবেন, তখনই জাস্ট ঘুরেই দেখছেন মেয়েটা দাঁড়িয়ে আছে। আচ্ছা। উনি মেয়েটার সাথে কথা না বলে সবার আগে পিছনে তাকায়, এবং পিছনে তাকিয়ে দেখে কেউ নেই, ফাঁকা। বিশুর ঘরে গিয়ে দরজা নক করতে গিয়ে দরজা খুলেই ফেলে ডাইরেক্ট, এবং খুলে ফেলে। বিশু দেখে শুয়ে রয়েছে বিছানায়, গিয়ে একদম বিশুকে চেপে ধরে, যে বিশু 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 ওঠ, বিশু ওঠ। বলছে কী হয়েছে, কী হয়েছে? বলছে আমার ঘরে কেউ ঢুকে গেছে, কিছু খারাপ ঢুকেছে আমার ঘরে। বলছে কর্তাবাবু কিচ্ছু নেই, আমায় বিশ্বাস করো, তুমি দরজা খোলো, তোমার কি হয়েছে? দরজাটা উঠে খুলেছে, দেখে সেই মহিলাটা, মানে মেয়েটা। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। আর এর আগের এপিসোড মানে আমাদের যে পাহাড়ি ঘটনাটি, সেটাতে কিন্তু আপনারা প্রচণ্ড বেশি ভালোবাসা দিয়েছেন। আর সেই সেম ভালোবাসা আমরা কিন্তু এক্সপেক্ট করবো যে আপনারা এই এপিসোডটিকেও দেবেন। আজকের এই ঘটনাটি আমাদের হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তো কে ঘটনাটা পাঠিয়েছে? ঘটনাটা পাঠানোটা একটু, আমি এটাও একটু বলবো, মানে এই পাঠানোর হিস্ট্রিটা। তো আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আমি আমার গল্পটা শেয়ার করতে চাই। বললাম নিশ্চয়ই, যেরকম আমরা সবার সাথে যে ডিলটা করি, যে আগে গল্পটা একটু আমরা শুনে নিই কেমন, ব্রিফে আর কি। তো আমাকে মেসেজ যিনি করেছিলেন তিনি হচ্ছেন আয়ুষ হালদার, এবং আমাকে তিনি বলেন যে আমার বাবা অ্যাকচুয়ালি গল্পটা বলতে চায়। আর আয়ুষের বয়স আমাদের মতোই। তো ওনার বাবা ছিলেন, মানে মানে রিটায়ার করে গেছেন। ওনার বাবা ছিলেন একটা কোর্টের জাজ। তো যে ওই মানে ওনার কেরিয়ার সূত্রে তো না কিছুই, মানে উনি একজন জায়গায় যান, একটা জায়গায় পার্টিকুলার। তো জায়গাটা সমুদ্র সৈকত একটা। আমি জানি না কতটা মানে লোকে জানে বা এটা সম্বন্ধে শুনেছে। গোপালপুর অন সি বলে একটা পার্টিকুলার জায়গা আছে, যেখানে সমুদ্র সৈকতটা খুব সুন্দর। এবং সুন্দর মানে কি, ওখানে একটু ক্রাউড কম, একটু না অনেকটাই ক্রাউড কম। উড়িষ্যার পুরী বা চাঁদিপুর বা ওই ধরনের যে জায়গাগুলো রয়েছে, আরেকটা খুব ফেমাস জায়গা আছে, আমার নামটা মাথায় আসছে না। তো ওরকম নয়, গোপালপুর খুব নির্জন একটা সি বিচ। তো যাই হোক, আমি এটা একটু আগেই বলে দিলাম। তো আয়ুষ আমাকে বলে যে বাবার সাথে এরকম একটা অভিজ্ঞতা রয়েছে, বাবা শেয়ার করতে চায়। বললাম নিশ্চয়ই, তাহলে আপনি বলবেন কি আপনার বাবা বলবেন? না, বলছে না আমি বাবাকে বলছি। বাবা প্রথমে বলতে চাইছিল না, আমি ইনসিস্ট করি, এবং বাবার মনে হয় যে এই জেনারেশনের ছেলেমেয়েরা মানে এই ধরনের জিনিস বিশ্বাস করবে না, আমার সাথে যেটা হয়েছে। আর আমার বাবাকে আমি লিটারালি জোর করেই এটা করাচ্ছি। তো আয়ুষ এটাও বলে যে আমাদের চ্যানেল ওর খুব ভালো লাগে, এবং ও বাবাকেও 2-3টে ভিডিও দেখিয়েছে, এবং ওর বাবারও খুব পছন্দ হয়েছে। তো ওনার বাবার সাথে আমার ফোনে কথা হয়। ওনার বাবার নাম হচ্ছে জয়ন্ত হালদার। উনি ওটা মানে নামকরা কোর্টের একজন জাজ ছিলেন। তো উনি আমার গল্পটা শুরু করেন এইভাবে, যে ও একটা সমুদ্র সৈকতে মানে যান আর কি, মানে ওখানে একটা প্রপার্টি কেনা রয়েছে, এবং উনি বছরে একটা টাইম বার করে ওখানে যান, এবং উনি একলা সময় কাটাতে খুব পছন্দ করেন। এরকম অনেক মানুষ থাকে দেখবি, যারা মানে নিরিবিলিতে একটু একা সময় কাটাতে পছন্দ করে। ওনার খুব ভালো একটা হবি হচ্ছে বই পড়েন প্রচুর, যে কোনো ধরনের বই, যে কোনো রকম লেখকের লেখা বই মানে পড়া পছন্দ করেন। তো উনি ওখানে যান, ওনার একটাই মোটামুটি মোটিভ বা ওখানে গিয়ে একটু নিরিবিলিতে একটা দুটো বই পড়ে, নোবেল পড়ে উনি বাড়ি ফিরে আসেন। এবং এই একটা এক্সপিরিয়েন্সই, মানে ওখানে গিয়ে, গোপালপুরে গিয়ে সমুদ্র সৈকতে একটা এক্সপিরিয়েন্স হয়, উনি আমাকে সেটাই শেয়ার করেছেন, আমি এবং ওটা সেটাই বলবো। তো এই ঘটনাটা প্রথমের যে গ্লিমসগুলো, মানে ওগুলো শুনেই কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো আপনারা কিন্তু হেডফোন
করতে একদমই ভুলবেন না। আর তার সাথে লাইক এর বাটনটা কিন্তু ক্লিক করে দিন এখনই, কারণ আমি জানি এই ঘটনাটা শুনতে শুনতে আপনারা এতটাই হারিয়ে যাবেন ঘটনাটার মধ্যে, আপনাদের কিন্তু মনেও হয়তো নাও থাকতে পারে লাইক করার কথা। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাকে অলে করে দিন, কারণ আপনাদের যে সেই পাহাড়ের সিরিজ সেটা কিন্তু এর পরের এপিসোড থেকে আসতে চলেছে। আর সেটা ধীরে ধীরে ইন্টেন্স হবে, মানে এমন নয় যে প্রথমেই আমরা একদম ফুল বুম করে কিছু একটা করে দেবো, করে দিতেও পারি, বলা যায় না। যাই হোক, এত কিছু আমরা ডিসকাশন করবো না ওই বিষয়ে, কিন্তু সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য পরের সপ্তাহে। বাট একটা জিনিস বলতে পারি, আপনাদের অসাধারণ লাগবে জিনিসটা, কারণ আমরা আমাদের যত রিসোর্সেস রয়েছে বা যতটা এনার্জি বা যতটা এফর্টস দিয়ে আমরা এটা বানাচ্ছি, আমি আশা করি আপনাদের ভালো লাগবে এই জিনিসটা। যদিও সেটা পরের সপ্তাহের ব্যাপার, এই ঘটনাটা আগে শুনে নিন, কারণ এই ঘটনাটাও প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং। বাট তার আগেই জানিয়ে দিই, আমার নাম তন্ময়, ওর নাম হচ্ছে সূর্য। আর অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেন যে কার নাম কি, কারণ এর আগে আমি অনেকের মাল্টিপল কমেন্টস দেখেছি, তো জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা এই ঘটনাটি পুরোটি শুনবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন ডাইরেক্টলি আমরা ঘটনাতে যাই। তো যেমন আমাদের আগের দিনের ঘটনাটা একটু পাহাড়ি ছিল, একটু জঙ্গল ছিল, এই প্রেক্ষাপটটা পুরো ডিফারেন্ট, সমুদ্র। আর অনেকের পাহাড়ের থেকে সমুদ্র অনেকের বেশি প্রেফারেন্স থাকে ঘুরতে যাওয়ার জন্য, তেমনই আমাদের যিনি গল্প পাঠিয়েছেন তারও সেম। এবার আমি আয়ুষ এটা বলে যে ওর বাবা এতদিন, মানে এই যে এক্সপিরিয়েন্সটা হওয়ার আগে অবধি, তো মেন হচ্ছে আমার জয়ন্ত হালদার সাথেও কথা হয় এবং আয়ুষের সাথেও কথা হয়। মানে আমার কাছে দুটো পয়েন্ট অফ ভিউ রয়েছে, যে জয়ন্ত হালদার ওখানে গিয়ে যেটা ফেস করেন বা এক্সপিরিয়েন্স করেন, প্লাস জয়ন্ত হালদার আয়ুষকে বাড়িতে এসে যেটা বলে। তো মানে দুটোর মধ্যে না একটা আশ্চর্য মিল রয়েছে। মানে মিল তো অবশ্যই থাকবে, যে কিন্তু মানে কোথায় মিসম্যাচ হবে বলতো, যখন একজন ফিল করেছে আর একজন গল্পটা শুনেছে, এই দুজনের মধ্যে একটা মিসম্যাচ থাকা স্বাভাবিক, যে কিছু তথ্যের একটা মানে গ্যাপ থেকে যায়। ওই গ্যাপটা ছিল না, মানে খুব দারুণভাবে জিনিসটা কনভে করেছেন আয়ুষকে বেসিক্যালি। আর আয়ুষও খুব সুন্দরভাবে ওর বাবার পয়েন্ট অফ ভিউটা আমায় কনভে করেছে, এবং জয়ন্ত হালদারও অনেক হেল্প করেছেন পুরো জিনিসটাকে সাজিয়ে আমাকে বলার জন্য। তো আমি একদম দেরি না করে ঘটনায় যাচ্ছি। তো এরকম মানে তখন সময়টা ছিল কি বলতো, মানে গরমের রেশটা ধীরে ধীরে কমছে, গরমের রেশটা মানে হালকা বৃষ্টি ধীরে 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 শুরু হচ্ছে এরকম টাইমে। এবার কোন মাসে জয়ন্ত হালদার যান ওই ওনার কেনা প্রপার্টিটাতে, সেটা মানে ডিপেন্ড করে ওয়েদারের ওপর বল, বা যে কোনো মানে তখন মানে বাড়িতে কোনো প্রবলেমস থাকতে পারে, বা যে কোনো মানে ডিপেন্ডস করে, মানে যে কোনো একটা টাইমে পার্টিকুলার টাইমে যান ওরকম নয়। তো এরকমই একটা টাইম ঠিক, কিন্তু প্রত্যেক যাওয়াতে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে ওনার থাকার টাইমটা মোটামুটি 1 মাসের বেশি থাকেন। মানে গেলাম আবার চলে এলাম 1 সপ্তাহ, বা কোনো প্রবলেম মানে দরকার হলো ব্যাক করে, ওরকম নয়, উনি মোটামুটি 1 মাসের বেশিই থাকেন। তো এরকম একটা গরম হালকা হালকা শেষ হচ্ছে, তো উনি ঠিক করলেন যে ওরকম টাইমেই যাবেন গোপালপুর। তো ওখানে গোপালপুর পৌঁছে ওনার একটা রুটিন থাকে, যেটা একটু আগে বললাম, যে উনি প্রচণ্ড বই পড়তে খুব ভালোবাসেন, মানে যে কোনো রকমের বই, সেটা খুব কিশোরদের বইও হতে পারে, গল্পের বই, মজার ভূতের বইও হতে পারে, সেটা কোনো হিস্টোরিক্যাল নভেলও হতে পারে, সেটা কোনো জিওপলিটিক্সের ওপরও বই হতে পারে, যে কোনো ধরনের বই উনি পড়তে ভালোবাসেন বেসিক্যালি। তো ওনার রুটিন হচ্ছে খুব সকাল সকাল ওঠেন, সি বিচে হাঁটতে বেরোন, জায়গাটা খুব সুন্দর। যে বর্ণনা আমাকে দিয়েছেন, আমি চাইলেও ওই বর্ণনাটা এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে, এত সুন্দর বর্ণনা করেছেন উনি। তো বেসিক্যালি বাড়িটা একদম সি বিচের সামনে, এবং বাড়ি আর সি বিচের মাঝখানে ছোট্ট একটা হাঁটা পথ, টাইলস বসানো, টাইলস তো না, কি বলে ওগুলোকে আমি ঠিক জানি না, দেখবি স্কোয়ার ব্রিক্সের মতো একটা হাঁটা পথ। এবং ওনার বাড়ির আশেপাশে পুরো এরিয়াটা মানে জঙ্গল তো না, একটু গাছগাছালি রয়েছে, এবং আরও কিছু কিছু প্রপার্টি রয়েছে। তো আমার যতটা শুনে মনে হলো, আমি জানি না
আমি কতটা বুঝতে পারছি কি না। ওই জায়গাটা মানে ওখানে হোটেল, থাকার জায়গা, ব্যবসাটা সেরকমভাবে ঢোকেনি বলেই মনে হলো। এবং ওখানে যাদের প্রপার্টি রয়েছে তারা ওখানে থাকতেই আসে বলে আমার মনে হলো। মানে হয়তো পুরো গোপালপুর তো নয় অবভিয়াসলি, গোপালপুরের কিছু কিছু সাইড ওরকম হয়তো রয়েছে। জায়গাটা আমি ইভেন নাম নেহাত বলছি না, বা বলাটা উচিত হবে না মানে পার্টিকুলার জায়গাটার নাম, কিন্তু আমি নিজে ম্যাপে দেখেছি জায়গাটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ ম্যাপে দেখেছি আমরা। এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে প্রচণ্ড সাজানো। এবং দেখে মনে হয় না যে ওখানে লোকে যায় এটায় প্রচুর ক্রাউডেড, মানে আমরা যেরকম মুভি সিরিয়ালে দেখি বাড়ি সেরকম টাইপের একদম। মানে আমরা যখন ভাবি না যে কি সুন্দর জায়গাটা, তো ওটা ওর একদমই ওরকম। তো যাই হোক, ওখানে ওনার যে বাড়ির প্রপার্টিটা রয়েছে সেটাও খুব সুন্দর। এবং আমি বলেওছি ওনাকে যে আপনার প্রপার্টি খুব সুন্দর অ্যাকচুয়ালি, মানে আমি ছবিতে দেখেছি অবভিয়াসলি। তো যাই হোক, এবারে ঘটনাটায় একদম ডাইরেক্ট আসি। উনি এরকম একটা দিন, এরকম নর্মাল ওরা ডেলি রুটিনে ছিল, উনি সকালবেলা মর্নিং ওয়াকে যেতেন, মর্নিং ওয়াকে বিচে কিছুটা হাঁটতেন, কিছুটা রাস্তাটা দিয়ে হাঁটতেন, হেঁটে আবার বাড়িতে ঢুকে ওখানে একজন ওনার দেখাশোনা করার জন্য লোক ছিল। ও ওই বাড়িতে থাকতো না। যখন মানে জয়ন্ত হালদার বেরিয়ে চলে আসতেন বাড়িতে, তখন ওই বাড়িটা মোটামুটি ফাঁকা থাকতো। তখন যে দেখাশোনা করতো বাড়িটার প্লাস ওনার, তো ও ওই 2 টাইমই থাকতো আর কি বেসিক্যালি। তো এরকম লাঞ্চ করে ওনার হবি ছিল উনি একটা বই পড়তেন। এবং বইটা ওনার ওই বাড়িতে একটা পার্টিকুলার লাইব্রেরি রয়েছে, ঠিক আছে। উনি এমন না যে বই বাড়ি থেকে নিয়ে যেতেন, ওখানেই বই স্টোর করা মানে মানে একদম গুছিয়ে একদম রাখা ছিল। এবং যখন যে বইটা পড়তে ইচ্ছে হতো উনি নিয়ে পড়তেন। এবং ওই 1 মাস একটা বই পারলে শেষ করে, একটা মানে চ্যাপ্টার ক্লোজ করে, এরকম করে। খুব সুন্দর একটা হবি বেসিক্যালি, আমার খুব পছন্দ হয়েছে। তো এরকম মোটামুটি ফেরার মোটামুটি 2 সপ্তাহ আগে, মানে 2 সপ্তাহ কি 1.5 সপ্তাহ কেটে গেছে, আর 2 সপ্তাহ উনি থাকবেন মোটামুটি। এরকম টাইমে একটা বিকেলে উনি বসে আছেন, বই পড়ছেন, বই পড়বেন। ইজি চেয়ার, ওনার খুব সুন্দর ইজি চেয়ার রয়েছে। ইজি চেয়ারে বসে হেলান দিয়ে চা খান, কফি খান, কোনো একটা পানীয় নিয়ে উনি জাস্ট সমুদ্রে, ব্যালকনিটা তো অসাধারণ, ব্যালকনির সামনে বসে উনি বইটা পড়েন। ব্যালকনি একদম মানে পুরোপুরি ব্যালকনিতে ইজি চেয়ারটা ফিট হবে না, তো ব্যালকনি থেকে একটু পিছিয়ে এসে মানে বসেন। আবার ব্যালকনিটা এক্স্যাক্ট সমুদ্রর ওপরে, ঠিক আছে। ঝুলন্ত বারান্দা হয় দেখেছিস, ঝুলন্ত বারান্দা ধর, এবার ঝুলন্ত বারান্দাটার হাফ হয়তো রাস্তাটাই কভার করে নিয়েছে, মানে বুঝতে পারছি কত সুন্দর লাগবে। আর একদম ওপেন সি, বসে ওরকম বৈকালকালে বইটা পড়ছেন। হঠাৎ করেই একটা খুব সুন্দর মিষ্টি একটা সুর, গানের সুর তার কানে লাগে। তিনি প্রথমে অতটা মানে বুঝতে পারেনি, প্রথমে মনে হয়েছিল কোথাও গান বাজছে টাজছে। অনেকক্ষণ পর ওনার ফিল হয় যে না, এটা তো কেউ গাইছে। এবং তার খুব ভাল লাগে সুরটা, প্রচণ্ড চেনা, প্রচণ্ড মিষ্টি, কোনো একটা মেয়ে যেন গানটা গাইছে, তার খুব ভাল লাগে। তিনি গানটা পুরো বই পড়তে পড়তে পুরো ফোকাস হয়তো বইতে নেই, গান শুনতেই হয়তো বেশি ফোকাস চলে যাচ্ছে, বাট তিনি বই হাত থেকে নামান না। উনি যেন বইয়ের লেখাগুলো, লেখকের লেখাগুলো আর গানটা একদম মিলিয়ে একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পেরেছেন নিজের মনে। তো ঠিক সন্ধ্যা নামার আগে ওই সুরটা বন্ধ হয়ে যায়, এবং তার বই পড়ার যে ওই টেন্ডেন্সিটা, যে ওইটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং গানের সঙ্গে সঙ্গে উনি যেন বইটা বন্ধ করে দেন। ওনার খুব ভালো লাগে জিনিসটা, ঠিক আছে। তো সেকেন্ড দিন ওনার ওটা ঠিক মাথায় নেই, সেকেন্ড দিন আবার নিজের অভ্যাস মতো তিনি একটা সেম বইটাই নিয়ে নেক্সট পার্টটা পড়বেন, এরকম বই খুলেছেন। ঠিক সেই সময় মানে নেক্সট দিনের লাঞ্চ খাওয়ার পরে, যেরকম বিকেলবেলা উনি ডেলি রুটিন তার, সেই দিনের কথা বলছি, সেকেন্ড দিন সপ্তাহের, উনি বইটা খুলে এবং সেম সুর, আবার সেম সুর, এটা খুব মিষ্টি মেলি গলায় কেউ একজন গাইছে, খুব দূর থেকে হলেও প্রচণ্ড স্পষ্ট সেই আওয়াজটা। মানে আমি খুব সুন্দর বললাম জিনিসটা, যে খুব দূর থেকে হলেও প্রচণ্ড স্পষ্ট, প্রচণ্ড প্রমিনেন্ট। তো এর থেকেও ভালোভাবে উনি বর্ণনা করেছেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওনার খুব ভালো লাগে, এবং তিনি আবার সেই বই পড়তে পড়তেই
গানটা অনুভব করেন এবং তার একটা টাইমে মনে হয় যে গানটা তার মানে এত পছন্দ হচ্ছে, গানের সুর, কখনো কখনো গানের কোনো কথা নেই, শুধু শুধু সুর, শুধু মানে গুনগুন করার সাউন্ডটাও, তাও যেন তার প্রচণ্ড মুগ্ধ মুগ্ধ লাগছে ওটা শুনে। তো তিনি বইটা বন্ধ করে দেন, বইটা বন্ধ করে চোখ বন্ধ করে যেন ওই গানটাই একদম দারুণভাবে উপভোগ করছেন। এবং সন্ধ্যা ঠিক হলো, সন্ধ্যা ঠিক নামার আগে, অন্ধকারটা নামার আগে গানটা আবার বন্ধ হয়ে যায়। মানে মানে উনি যেন হারিয়ে গেছিলেন, ঠিক আছে, এত সুন্দর, এত মিষ্টি গলা। তো ওনার খুব মানে মনটা খুব ফুরফুরে লাগে। থার্ড দিন উনি যেন অটোমেটিক ওই গানের জন্য ওয়েট করছিলেন। আজকে কোনো বই নেই সাথে, উনি চেয়ারটাকে আর একটু ব্যালকনির দিকে এগিয়ে নিয়ে গিয়ে যাতে গানটা আরও ভালোভাবে স্পষ্টভাবে শুনতে পায় তিনি বসেন। তবে আজকে মানে সেই দিন থার্ড দিন মোটামুটি টাইম হয়ে এসছে গানটা চালু হওয়ার বা যে গান গাইছে করার, গান হয় না। আচ্ছা, মানে সে সাউন্ডটা আর ভেসে আসছে না, কোনো রকম সাউন্ডই আসছে না, যেরকম অন্যান্য দিনগুলো হতো সেরকমই দিন আরেকটা। তো তার আর বই পড়তে ইচ্ছা হলো না, মানে তার মনটা আবার খারাপ হয়ে গেল। মানে এই দুদিন খুব ভালো ভালো লেগেছিল, কিন্তু আজকে কি হলো, আজকে কি মেয়েটার কোনো সমস্যা হলো, ও কি আজকে গান গাইতে পারলো না, কোথাও গেছে, এরকম ভাবছে। তো সেই দিনটা উনি খুব মানে একটু মনমরাই ছিলেন, যে ভালো লাগছিল না, সব কিছু কেমন একটা, মানে কোনো কিছুতেই মন বসছিল না, রাতের খাবারটাও ঠিকঠাক খেতে ইচ্ছা করছিল না, এরকম লাগছিল। তো ফোর্থ দিন আবার সেম এনার্জি নিয়ে উনি আবার বসেন, কোনো গান নেই, কোনো গান নেই, আবার সেম ফোর্থ দিন। তো উনি কি মনে হলো, এতদিন আমি বুঝতে পারি মানে নেচারটা ভদ্রলোকের, যে মানে উনি কখনো কৌতূহল দেখাননি কিন্তু, যে কে গান গাইছে, কোথা থেকে গান গাইছে, এখানে কি আর কোনো কোথাও থাকে এই মেয়েটা, কোনো কৌতূহল দেখাননি। তিনি দেখতেও যাননি যে কোথা থেকে গান আসছে কি না আসছে বা কিছুই না, মানে উনি খালি গানটা অনুভব করে গেছেন, মানে জাস্ট অ্যাজ আ শ্রোতা হিসেবে। যেহেতু বই পড়েন ভালো, উনি আগে থিয়েটার করতেন আই গেস, এবং মানে সব মানে আর্ট জিনিসটাকে খুব পছন্দ করেন। তো ওনার শুধু গানটাই ওনাকে শুধু মুগ্ধ করে গেছে, এবং ওনার মানে দরকারও ইচ্ছাও হয়নি যে আমি একটু গিয়ে দেখি কে গান গাইছে বা কি। তো ফোর্থ দিন তার ইচ্ছা হয় যে কি হলো আজ গান কেউ গাইছে না কেন, এটা ভাবতে ভাবতেই আবার সেই গানের গলাটা ভেসে আসে, এবং অনেকটা দূর থেকে, কিন্তু বললাম অনেকটা দূর থেকে হলেও মনে হচ্ছে প্রচণ্ড একটা স্পষ্ট, প্রচণ্ড শার্প কেউ, মানে প্রমিনেন্ট একটা গানের সুর যেন ভেসে আসছে। তো সেই দিন তার একটা ইচ্ছা হয় যে একটু বারান্দাটা গিয়ে দেখি বা দেখার চেষ্টা করি যে সাউন্ডটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে। তো উনি বারান্দায় বেরোন এবং চারিদিকে দেখেও মানে এমন একটা অদ্ভুত সুর যে চারিদিকে তাকিয়েও মানে নিজের কান, মানে আমাদের কান তো বুঝতে পারে কোন দিক থেকে সাউন্ড আসছে না আসছে, তো উনি বুঝতে পারছেন না সাউন্ডটা আসছে, মনে হচ্ছে এটা সারাউন্ড সাউন্ড, মানে বাড়িটার চারদিক থেকে যেন ভেসে আসছে। কিন্তু এরকম হঠাৎ করেই যখন খোঁজার চেষ্টা করছেন উনি যে কোথা থেকে সাউন্ডটা আসছে, উনি দেখতে পান দূরে, অনেকটা দূর, আর সি বিচটা একদম ফ্ল্যাট নয়, একটু ঢিবি, মাঝখানে একটু ঢিবি রয়েছে, বালিয়ারি যেটাকে বলে, এবং মাঝে মধ্যে একটু গাছপালাও রয়েছে, আবার একটু ঢিবি, আবার একটু ওপেন জায়গা, ওরকম অনেকটা দূরে একটা মেয়ে বালিয়ারির ওপর বসে রয়েছে, অনেকটা দূরে, খুব অল্প দেখা যাচ্ছে, অল্প মানে খুব ছোট দেখা যাচ্ছে, আর গানটা যেন ওদিক থেকে আসছে বলেই এবার মনে হলো। আচ্ছা। তো ওনার বেশ অবাক লাগে যে কেউ কোথাও নেই, আর ওই দিকটা পুরো ফাঁকা, মানে এই জায়গাটাতে একটু জনবসতি মানে কয়েকটা প্রপার্টি রয়েছে, বা অর্ধেক প্রপার্টিতে কেউ থাকে না। হ্যাঁ, মানে ওখানে অনেকে প্রপার্টি কিনে রেখে দেয় যে ছুটির সময়। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে ছুটির সময় যাবে, ফ্যামিলি নিয়ে থাকবে, এই পারপাসে ওখানে প্রপার্টিগুলো কেনা, বা অন সেল প্রপার্টি রয়েছে, ওখানে তেমন কেউ থাকে না। আর মেয়েটা যে পোর্শনটায় বসে রয়েছে, ওই পোর্শনটায় আরও অনেকটা ধুধু প্রান্তর, মানে কিছু নেই। তো ওনার খুব অবাক লাগে, কিন্তু অবাকটাকেও ছাপিয়ে যেটা ভালো লাগে, মানে ফিল হয়, এটা হচ্ছে ওই সুন্দর মিষ্টি গলাটা, যেটা মানে বলি না, মানে অন্যমনস্ক হয়ে গিয়ে শুধু গানটাই মাথায় ভাসছে,
প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড মন দুদিন একদিন গান না শুনে ওই যে সুন্দর ওই একটা মানে আবেশ ঘিরে ধরছিল তাকে। তো ওনার আবার খুব ভালো লাগে এবং কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে উনি আবার চেয়ারটা এসে বসেন রেগুলারের মতো, এবং সেই সন্ধ্যা অবধি গান চলে এবং তিনিও খুব গানটা দারুণ মানে এনজয় করে। এবং একটা খুব মানে বৈশিষ্ট্য তা উনি বলেছিলেন যে মেয়েটা গাইতো একটাই গান, ঠিক আছে, কিন্তু বিভিন্ন রকমভাবে গাইতো, বিভিন্ন সুরে গাইতো। মানে হয়তো পার্টিকুলার একটাই রবীন্দ্রসঙ্গীত গাইছে, কিন্তু বিভিন্ন রকমভাবে। আচ্ছা। মানে কখনো নিচু স্কেল থেকে খুব উঁচু স্কেলে, মানে আমি তো অতটা গানের জিনিসগুলো গ্রামারগুলো জানি না, কিন্তু মানে আলাদা আলাদা স্কেলে, কিন্তু প্রত্যেকটাই প্রচণ্ড সুন্দর লাগে শুনতে, মানে কানকে আরাম দেয় বেসিক্যালি। এটা একটা বৈশিষ্ট্যতা ছিল ওই গানটার মধ্যে। তো এরকম গান শেষ হয় এবং মানে ওই দিনই উনি আবার উঠে গিয়ে দেখেন যে এবার কি, কিন্তু আশ্চর্যভাবে উনি যে ওইটুকু টাইমে উঠে গিয়ে দেখেন পুরো বিচ আবার ফাঁকা। আচ্ছা। কেউ কোথাও নেই, বিচটা একদম ফাঁকা। এরপরে যে জিনিসটা হয়, উনি রোজ তাড়াতাড়ি খেয়ে গান শুনতে বসতেন, কিন্তু গান হতো না। 3-4 দিন গান শুনতে বসছেন, গান হচ্ছে না। ওনার মধ্যে না একটা ডিপ্রেশন চলে এসেছিল, আচ্ছা। একটা মানে অবসাদ চলে এসেছিল। মানে তিনি নিজেই বলছেন যে আমার মধ্যে এমন একটা, মানে আমার খেতে ইচ্ছা করতো না, আমার ঘুম থেকে উঠতে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করতো না, কিন্তু আমি এরকম নই, আমি প্রচণ্ড ডিসিপ্লিন, মানে আমার প্রচণ্ড ডিসিপ্লিন ছিল এবং আমি প্রত্যেকটা কাজ টাইমে করা পছন্দ করি। এবং যদি কেউ এটার মানে এটার ব্যাঘাত ঘটায় বা নিজে অন্যরকম রুটিন যেটা হেলদি নয় সেটা ফলো করে, আমার খুব অস্বস্তি হতো। আমি যদি দেখি বা আমার চেনা কেউ, আমার ছেলেই যদি করে বা আমার চেনা কোনো বন্ধু যদি করে, আমি প্রচণ্ড অস্বস্তি বোধ করতাম যে মানে হয় অনেকের দেখবি এটা থাকে। তো সেইখানে আমি নিজে প্রচণ্ড প্রচণ্ড ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছিলাম। তো আমি নিজেও সেটা বুঝতে পারছিলাম যে আমার সাথে কিছু একটা হচ্ছে যেটা হয়তো স্বাভাবিক নয়, কিন্তু তার থেকেও বেশি যেটা আমার মাথায় চলছিল যে গানটা কেন বন্ধ হলো। তো এরই মধ্যে উনি যেটা করেন, বিকেলে উনি বেরোতেন না, বিকেলে উনি ব্যালকনিতে বসে বই পড়তেন। এর মধ্যে এই 3 দিন যখন 4 দিন যখন গান বন্ধ হয়ে গেল, উনি একটা অন্য অভ্যাস ধরলেন। উনি বিকেলে হাঁটতে বেরোনো স্টার্ট করলেন। হাঁটতে বেরিয়ে মানে প্রায় 5 দিন কি 6 দিন হয়ে গেছে উনি হাঁটতে বেরোচ্ছেন, প্লাস গান হচ্ছে না। মানে উনি অ্যাকচুয়ালি হয়তো বলেছেন যে, মানে আয়ুষ বলে যে বাবা হয়তো খুঁজতেই বেরোতো যে মেয়েটা কোথায়, বা মেয়েটার বাড়িটা যদি একটু দেখা যায়, মেয়েটা কোথায়, মেয়েটা গান বন্ধ করলো কেন, যদি আলাপও করা যায় মেয়েটার বাড়ির লোকের সাথে যে আপনার মেয়ের দারুণ গলা, আমি মানে আমি এখানে থাকি কদিন, কিন্তু আমি দারুণ মানে ওর গান খুব মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, সেটুকুও যদি করা যায় অনেক বড় পাওনা হবে। কিন্তু সেসব কিছুই উনি করতে পারলেন না। তো এরকমই একটা দিন যখন এটাই অভ্যাস হয়ে গেছে যে গান হয়তো আর হবে না, এরকমই একটা টাইমে উনি বিচে এসে যে জায়গাটা মেয়েটা বসেছিল, একটা পার্টিকুলার ওরকম একটা অ্যাজামশন করে উনি একটা জায়গায় বসে আছেন। উনি একটা ওয়াকিং স্টিক ব্যবহার করেন, ঠিক আছে, ওয়াকিং স্টিকটা মাটিতে রেখে উনি বালির ওপরই একদম বসে পড়লেন বাবু হয়ে, বসে সমুদ্রের দিকে এক দৃশ্যে তাকিয়েছিলেন। হঠাৎ করেই তার মনে হলো ওই বালিতে বসে বিকেলবেলা তার কোমরের কাছে কিছুটা ঠেকছে, কিছুটা ঠেকছে এবং জিনিসটা সরে সরে যাচ্ছে। উনি হঠাৎ করে একটু মানে আচমকা হওয়াতে একটু ভয় পেয়ে পিছনে ঘুরে দেখেন একটা বিড়াল, খুব ছোট্ট একটা, মানে কেটেন বলা যেতে পারে, খুব ছোট একটা বিড়াল। বিড়ালরা দেখবি আদর খায় না যেরকম, একটু মানে একটু গাটা ঘেঁষে যায়, তো ওরকম একটা বিড়াল ওনার গা ঘেঁষে ঘেঁষে এদিক থেকে এদিক দিয়ে এসে তার ঠিক সামনে এসে বসলো, ওনার দিকে তাকাচ্ছে। তো উনি এই ধরনের মানে পশু, বিড়াল কুকুর খুব পছন্দ করেন, এমন না অপছন্দের, পছন্দ করেন। এবং তিনি বিড়ালটাকে কোলে তুলে নিয়ে, মানে হাতে তুলে নিয়ে কোলে বসান এবং আদর করতে থাকেন। এবং অনেকে থাকে দেখবি যারা কথা বলে এমনি নর্মাল, তো উনিও কথা বলতে থাকেন। এরকম সময় একটা বালিতে দেখবি হাঁটলে একটা খসখস বালিটা যে মানে ডিপ খেয়ে আবার উঠে আসছে, ওই একটা সাউন্ড হয়। তো ওনার মনে হয় কেউ হয়তো হেঁটে হেঁটে আসছে, উনি তাকান না,
অনেকে দেখবি এরকম হয় যে কেউ আসলেও ঘুরে তাকান না যতক্ষণ না এনাকে কেউ ডাকছে। তো উনি ভাবেন উনি যে আসছে তার পিছন দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু সেটা হয় না। এই আওয়াজটা বালিতে হেঁটে আসার তার একদম পাশেই হয়তো, মানে তার দিকেই হয়তো আসছে বলে মনে হয়। তো উনি তখন খুব ভদ্রভাবে এরকম করে ঘুরে তাকান এবং দেখেন একটা মোটামুটি ওই 17-18 বছর বয়সের মেয়ে তার দিকে হেঁটে এসে জাস্ট দাঁড়ালো। তখন উনি যখন কিছু বলতে যাবেন তখনই বলেন, ওর নাম রুমি। মেয়েটা বলে ওর নাম রুমি। ওনার বুঝতে টাইম লাগে, কিন্তু তৎক্ষণাৎ একটু টাইম নিয়ে বুঝে যান যে ও মেয়েটা বিড়ালটার কথা বলছে, ওর নাম রুমি। তখন উনি বলেন, বাহ, খুব সুন্দর মিষ্টি নাম রেখেছো তো, তোমার নাম কি? তখন মেয়েটা বলে, আমার নাম কল্পনা। বাহ, তোমারও খুব মিষ্টি নাম। তুমি কোথায় থাকো তুমি? বলছে, এই তো পাশেই। পাশে কোথায়? এখানে তো কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি না। বলছে, এই যে জঙ্গলটা দেখছো? বলছে, হ্যাঁ। এই জঙ্গল থেকে কিছুটা হেঁটে ভেতরে যেতে হয়, ওখানেই আমার বাড়ি। আচ্ছা। বলছে, আচ্ছা, তুমি এত সন্ধ্যাবেলা এখানে একা একা কী করছো? বলছে, আমি তো রোজ আসি রুমিকে নিয়ে খেলতে। বলছে, তাই? হ্যাঁ। ও আচ্ছা, তো তুমি বাড়ি কখন যাবে? বলছে, এই তো একটু বাদে চলে যাব। তখন জয়ন্ত হালদার বলছেন যে, তুমি এখান দিয়ে একা একা বাড়ি যাবে? বলছে, হ্যাঁ। বলছে, তুমি রোজ এখান দিয়ে একাই আসো, একাই বাড়ি যাও, তোমার বাড়িতে কিছু বলে না এরকম তুমি এত নির্জন একটা সমুদ্র সৈকতে? তখন বলে, না না, বাড়িতে কিছু বলবে কেন, আমি তো রোজ আসি, আমি রুমিকে নিয়ে এখানে খেলা করি, আমি এখানে গান গাই। বলছি, হ্যাঁ, গান গাও? রোজ তুমি এখানে এসে গান গাও? বলছে, হ্যাঁ। তখন বলছে যে, তোমার গানই এতদিন ধরে আমি শুনছিলাম। বলছে, হ্যাঁ, আপনি শুনছিলেন? শুনছিলেন বলেনি, মানে জয়ন্ত হালদারকে মেয়েটা তুমি বলেই মানে ইয়ে করে আর কি, মানে করেছিল আর কি। তো বলছে, আমার গান তুমি শুনেছিলে? বলছে, হ্যাঁ। বলছে, কিভাবে শুনলে? বলছে, কীভাবে শুনবো মানে, তুমি যে সুন্দর মিষ্টি, এত সুন্দর তোমার গলার মানে কাজ, আমি তো মানে মুগ্ধ হয়ে গেছি তোমার গান শুনে। তখন মেয়েটা খিলখিল করে একটা খুব মিষ্টি একটা হাসি হেসে ওঠে এবং জয়ন্ত হালদারের খুব ভালো লাগে জিনিসটা। তখন মেয়েটাকে পাশে বসায় এবং বলে, তুমি একটা গান করো দেখি এখন। বলছে, না, এখন আমি করব না। বলছে, কেন? বলছে, আমার এখন আজকে গান করা বারণ। তখন হঠাৎ করে, বারণ কেন? বারণ কেন? বলছে, না, তুমি বুঝবে না। না, না, বুঝবো না। তখন জয়ন্ত হালদার মানে জিনিসটাকে অতটা মানে ডিপলি না ভেবে ওটাই ভালো লাগছিল যে মেয়েটার সাথে আমি ফাইনালি দেখা করতে পেরেছি। তো তখন অন্ধকার হয়ে আসছিল এবং উনি ভাবেন যে এবার মেয়েটাকে তো এত অন্ধকার হয়ে আসছে, এবার ও বাড়ি যাওয়া উচিত। তখন জয়ন্ত হালদার উঠে বিড়ালটা তার কাছেই ছিল। তখন রুমিকে তুলে, নাও তোমার রুমিকে তুমি ধরো, চলো তোমাকে আমি বাড়ি দিয়ে আসি। বলছে, না না, তার কোনো প্রয়োজন নেই, বাড়ি আমি একা চলে যেতে পারবো, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি যাওয়া প্রয়োজন। কেন? আমি তো এই মানে বৃদ্ধ মানুষ, আমার কখন কি, আমি এখানে বাড়ি চলে যাব, আমার তো বাড়িতে মা বাবা নেই, চিন্তা কেউ করবে না। তোমার বাড়িতে মা বাবা আছে, তোমার জন্য ওনারা চিন্তা করবেন, তুমি বাড়ি যাও। বলছে, না না, আমার জন্য কেউ চিন্তা করবে না, তুমি যাও, তুমি সাবধানে বাড়ি যাও, আমি সাবধানে বাড়ি চলে যাব। জয়ন্ত হালদার তো কোনোভাবেই রাজি হননি। উনি বললেন, না, তোমাকে আমি বাড়ি দিয়েই আসবো, কিছু করার নেই, তুমি যদি আর কিছু আমাকে বলো আমি কিন্তু বকা দেবো। তখন মেয়েটা চুপ করে যায়, বলেছে, চলো। তো দেখলো, মানে জয়ন্ত হালদার দেখলো যে রুমিকে, মানে বিড়ালটাকে মেয়েটা কল্পনা মানে মাটিতে দিয়ে দেয়, মাটিতে রেখে দেয় এবং রুমি হেঁটে হেঁটে আগে আগে চলতে থাকে। হঠাৎ করে না, মানে ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যখন যাচ্ছে তখন হঠাৎ করেই রুমি দাঁড়িয়ে যায় এবং মানে তার আগে একটা কনভারসেশন হয় যে কল্পনা বলে যে, রুমি আগে আগে যাবে, তুমি ওর পিছনে যাও, আমি তোমার পিছনে যাচ্ছি। বলছি, কেন? বলছি, না না, চলো, এভাবেই আমরা যাবো লাইন দিয়ে। ঠিক আছে। বলছে, আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাই, তুমি যাও আজকে রুমির সাথে, আমি তোমার পিছনেই আছি। তখন ওটাতে জয়ন্ত হালদার মানে, না, এটা একটা খেলা টাইপেরও ভাবছে, ঠিক আছে, যাই। এবং অনেকটা জঙ্গলের পথ দিয়ে গিয়ে যখন জঙ্গলটা ধীরে ধীরে আরও ডেন্স হচ্ছে, এরকম টাইমে জয়ন্ত হালদারের মাথায় আসে যে এইখানে এত ঘন জঙ্গল তো থাকার কথা না। জঙ্গলটা বাইরে থেকে না মানে ঝোপঝাড়ি লাগে, মানে মানে কি বলবো ওটাকে,
গুল্ম জাতীয় গাছ, ছোটোখাটো গাছ, সেই মানে বাইরে থেকে মনে হয় জায়গাটা, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ঢোকার পর বুঝতে পারে যে জায়গাটা আরও কতটা বেশি গভীর জঙ্গলটা। তো রুমি আগে 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 জঙ্গল কাটি 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 যাচ্ছিল। হঠাৎ করেই রুমি এরকম হঠাৎ করে লাফিয়ে একটা গাছে উঠে পড়ে, এবং জয়ন্ত হালদার সামনে গিয়ে, মানে রুমির জন্য ও দাঁড়ায়নি, কিন্তু উনি রুমি যেই গাছে উঠে উনি আস্তে আস্তে গাছের দিকে তাকিয়ে হাঁটতে থাকেন যে রুমি আবার নেমে আসবে, কিন্তু রুমি নামে না। উনি কিছুটা এগিয়ে গিয়ে লক্ষ্য করেন, মানে ফিল করেন যে রুমি আর আসছে না, রুমি কোনো কারণে দাঁড়িয়ে গেছে। কী হলো, রুমি বলে এরকম পিছনে যাই ঘুরতে গেছে, দেখি কোথায় রুমি কোথায় কল্পনা, আচ্ছা কেউ নেই। ঠিক আছে, উনি কোথায় গেল কোথায় গেল, ওনার খুব চিন্তা হচ্ছে কী হলো কোথায় গেল। উনি কিছুবার জোরে জোরে ডাকেন কল্পনা কল্পনা বলে, কোনো সাড়া পাওয়া যায় না, লিটারালি একদম ব্ল্যাঙ্ক। ওনার কাছে ফোন ছিল, ফোনে টর্চ ছিল, মানে টর্চ জ্বালানো, মানে আলো তো তখন যথেষ্ট ছিল, মানে যা সন্ধ্যা হচ্ছে ওইটুকু যে আলোটা হয়, তাও মানে জঙ্গলের ভেতর তো একটু অন্ধকার অন্ধকার হয়েছিল। তিনি আলো জ্বালান এবং আলো জ্বালিয়ে খোঁজার চেষ্টা করেন যদি রুমিকেও দেখা যায় বা কল্পনা কোথায়, কল্পনা গেল কোথায়, তো কাউকে দেখতে পান না। প্রচণ্ড টেনশন হয়ে যায়। তখন উনি সঙ্গে সঙ্গে জঙ্গলের কিছুটা পার্ট খোঁজার চেষ্টা করেন, কিছু পাননি। তখন উনি কিছু না ভেবে তখন পজিটিভ ভাবার চেষ্টা করছেন যে হয়তো বাচ্চা মেয়ে, হয়তো কোনো শর্টকাট দিয়ে চলে গেছে, হয়তো বাড়ি চলে এসেছিলো, আমাকে না বলে চলে গেছে। এসব ভাবতে ভাবতে উনি জঙ্গল দিয়ে আবার যে রাস্তা দিয়ে ঢুকেছিলেন ও রাস্তা দিয়েই বেরিয়ে আসছেন। উনি বেরিয়ে এসে ওনার মানে হোটেল তো না, ওনার প্রপার্টি বাড়িটা ডান দিকে পড়ে, উনি ডান দিকে রাস্তা বরাবর হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতেই পিছন থেকে অনেক দূর থেকে মনে কেউ ডাকলো, ও দাদু ও দাদু বলে এরকম কেউ ডাকলো। তখন উনি ঘুরে তাকান, দেখেন একটা লোকাল লোক এগিয়ে আসছে, এবং লোকাল লোকটা খুব দারুণ ভালো বাংলা বলতে পারে না, ওই মেশানো বাংলায় উড়িয়া বাংলা মেশানো একটা মানে ল্যাঙ্গুয়েজে বলেন যে তুমি জঙ্গল দিয়ে বেরোলে কি, কোথায় গেছিলে তুমি, তুমি তো এখানকার না, তুমি কোথায় গেছিলে। তখন জয়ন্ত হালদার বলেন যে আমি তো একটা মেয়ে ছিল, একা ছিল, সন্ধ্যাবেলা আমি তো ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে গেছিলাম, কিন্তু আশ্চর্যভাবে মেয়েটা কোথায় চলে গেলাম দেখতে পেলাম না। তাই জন্য উনি পুরোটাই খুলে বলেন ওকে। তো তখন দেখে মনে হয় ওই লোকটা মানে চাষবাসের মধ্যেই রয়েছে আর কি, একদম মাটির কাজ করে এরকম ওনার পোশাক ছিল। তো উনি বলেন, মেয়ে কোথায়, মেয়ে এখানে তো কেউ থাকেই না, আপনি কোন বাড়িটায় থাকেন? বলছে আমি তো ওই তো সামনে দেখা যাচ্ছে নীল নীল শেড দেওয়া বাড়িটায়, ওই বাড়িটাতেই থাকি। বলছে আপনি কদিন আছেন এখানে? তখন বলছে আমি তো অনেক মাস ধরেই আসি, আমি এখন এই 2 সপ্তাহ আগে এসছি, আমি বছরে 1 মাস করে থেকে যাই। বলছে ও আচ্ছা আচ্ছা, কিন্তু মেয়ে কোথায় দেখলেন আপনি? এখানে তো আশেপাশে মানে আমি যতদূর জানি এই মানে লোকালিটিতে, এই এরিয়াটাতে যারা আসে তাদের মধ্যে বাচ্চা মেয়ে তো কারণ নেই। আমি তো এখানে মোটামুটি সব বাড়িতেই মানে বেসিক্যালি ওনার একটা ছিল, মানে ফল টল সবজি এই ধরনের মানে বাড়ি টু বাড়ি দিতেন আর কি, মানে বিক্রি করা হোক বা যে কোনো পারপাসে হোক দিতেন। তো উনি বললেন যে এখানে তো বাচ্চা মেয়ে কারোর আছে বলে তো শুনিনি। তখন বলছে না না, কলকাতার নয়, মেয়েটা এখানকার, ওকে দেখে বুঝেছি মেয়েটা এখানকার, মেয়েটার পোশাক, মেয়েটার কথা বলার ধরন এখানকার, এবং মেয়েটা খুব সুন্দর গান করে। তখন বলছে গান করে, আচ্ছা মেয়েটার কি কোনো বিড়াল রয়েছে? লোকটা জিজ্ঞেস করে। তখন বলছে হ্যাঁ রুমি, বিড়ালটার নাম রুমি, আমার মনে রয়েছে। তখন বলছেন আরে কি দেখেছো দাদু, তুমি বাড়ি যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কি দেখেছো, কিছু নেই। কিন্তু সে তো বলেছিল যে বিড়াল আছে কিনা। কে? যিনি জিজ্ঞেস করেছে। হ্যাঁ ও বলেছিল বিড়ালটা বিড়াল আছে কি? তখন বলছে হ্যাঁ বিড়ালটার নাম রুমি। তখন বলছে কি দেখেছো দাদু, তুমি যাও। ইগনোর করার চেষ্টা করছিল। ইগনোর করা হতে পারে। এবার এই এই মানে টাইমে দাঁড়িয়ে তুই ওটা বুঝতে পারবি না, জয়ন্ত হালদারের পজিশনে দাঁড়িয়ে তুই সঙ্গে সঙ্গে বুঝতে পারবি না। তো উনি বলেন না না, আমি কি তো দেখিনি, আমি ঠিক জিনিসই দেখেছি, কিন্তু একটা মেয়ে তুমি জানো না হয়তো, একটা বিড়ালও আছে, একটা মেয়েও আছে, ওরা মানে বিড়ালটা মেয়েটারই পোষ্য, এবং ওরা এখানেই কোথাও থাকে, তুমি হয়তো জানো না। তখন তোরা এই প্রশ্নটা করেনি যে তুমি জানলে কি করে বিড়াল আছে, প্রশ্নটা হয়তো মাথায় তখন আসেনি।
তো জয়ন্ত হালদার আবার বাড়ি ব্যাক করে আসেন এবং একটা খুঁতখুঁতানি মনে থেকেই গেল যে মেয়েটা কোথায় গেল, কী হলো। তো পরের দিন বিকেলে উনি আবার আগের মতো বই নিয়ে বসেন এবং এই চিন্তাটা মাথার কোনো একটা কোণায় রয়ে গেছিলো। তো এমন সময় আবার গান শোনা যায়, আবার সেম গলায়, ওই মিষ্টি গলায় একটা গান। তো উনি প্রচণ্ড খুশি হয়ে ব্যালকনিতে আসেন এবং ব্যালকনিতে এসে দেখেন যতটা দূরে আগে ও গান গাইতো মেয়েটা, অতটা দূরে নয়, এবার যেন একটু কাছে মনে হচ্ছে। ওনার মনে হলো হয়তো গলা একটু উঁচু করে যদি ডাকি হয়তো শুনতে পাবে। তো উনি পুরো গানটাকে শুনলেন ব্যালকনিতে দাঁড়িয়ে, এবার আর বসলেন না, এবার দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে পুরো গানটা শুনলেন। গানটা যেই সন্ধ্যার আগে শেষ হলো তখন উনি একটু জোরে ডাকলেন, কল্পনা বলে ডাকলেন। ওনার মনে হলো বিড়ালটা যেন ওর দিকে তাকালো ঘুরে, বিড়ালটার পাশেই ছিল, হ্যাঁ, বিড়ালটা যেন ওর দিকে ঘুরে তাকালো। আবার ডাকলেন, কল্পনা। মেয়েটা তাকাচ্ছে না, বিড়ালটা ওর দিকে তাকিয়েছে। বিড়ালটা উঠে দাঁড়ালো, মনে হলো ওটা না, মনে হলো মানে স্পষ্টই বুঝতে পারছেন বিড়ালটা উঠে, একটু হলো দূরে না, ছোট লাগছে। বিড়ালটা যেন উঠে দাঁড়ালো এবং বিড়ালটা উঠে দাঁড়িয়ে কল্পনার কোলে বসে আবার ঘুরে ওনার দিকে তাকালো। আচ্ছা, মানে আমার মনে হয় এইখানে বিড়ালটা কোনোভাবে ওর মালিককে জানান দিচ্ছে যে তোমায় ডাকছে। আমার ওটা মানে শুনে মানে ওরকমই লাগলো। তো তখন কল্পনা ঘোরে এবং উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে খুব ধীর কদমে ওনার প্রপার্টিটার দিকে এগিয়ে আসে। তো জয়ন্ত হালদার খুব ভালো, খুব একটা সুন্দর একটা অনুভূতি হয় এবং উনি নিচে দোতলায় ছিলেন, উনি নিচে নেমে আসেন। নিচে নেমে এসে দেখেন উনি মেয়েটা হেঁটে হেঁটে তখনও এগিয়ে আসছে ধীরে ধীরে। তো উনিও হাওয়াই চটিটা পরে ধীরে ধীরে এগিয়ে যান। এগোতে এগোতে তার একটা অদ্ভুত জিনিস মাথায় স্ট্রাইক করে যে মেয়েটাকে আজ খুব সুন্দর দেখতে লাগছে। মানে মেয়েটা যখন তিনি দূর থেকে দেখেছিলেন তখনও মনে হয়েছিল চুলটা খোপা করা, যেদিন দেখা হলো সেদিনও চুলটা খোপা করা ছিল মনে হচ্ছে, প্রপার মেমোরিটা নেই। আজকে মেয়েটার একদম চুল কোমর অবধি। আচ্ছা, মানে খোলা চুল, একদম খোলা চুলে ছিল, একদম কোমর অবধি, মনে প্রচুর লম্বা চুল। তো ওনার ওকে দেখে মানে খুব ভাল লাগে, মিষ্টি লাগে। তো উনি জিজ্ঞেস করলেন, আজকে কিন্তু দারুণ গান করেছো, তুমি কালকে করলে না কেন? কালকে এতবার করে বললাম। আর সবার আগে বলো তুমি কোথায় গেলে ওখান থেকে? আমি তো টেনশনে পড়ে গেছিলাম। বলছে আমার বাড়ি চলে এসেছিল দাদু, আমি চলে গেছিলাম। বলছে তোমার বাড়ি চলে, কই আমি দেখতে পেলাম না তোমার বাড়ি। বলছে তুমি দেখতে পাওনি, কী করবো, অন্ধকারে তুমি দেখতে পাওনি, ওখানে আমি থাকি, তুমি চিনবে কী করে? আমার বাড়ি চলে এসেছিল, দেখলে না রুমি উঠে পড়লো বাড়িতে উঠে পড়লো মানে গাছটা, রুমি তো একটা গাছে উঠেছিল। বলছি আবার গাছ কোথায়? তোমার বাড়ি, তুমি গাছ তোমার বাড়ি কী করে হতে পারে? বলছে তুমি দাদু কিছুই জানো না, তোমাকে আমি একদিন আমার বাড়ি নিয়ে যাব। বলছে আজকে নিয়ে চলো। বলছে না, আজকে তো অনেক টাইম হয়ে গেছে, আজকে আর হবে না, তোমায় অন্য কোনো দিন নিয়ে যাবো। তখন এত চিন্তা, এত ডিপ চিন্তা মাথায় আসেনি। তো উনি বললেন যে ঠিক আছে, আজকে না হয় তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি চলো, তোমার বাবা মা তো কিছু বলবে না, তাহলে আমার বাড়ি চলো, আমার বাড়িতে কিছু খেয়ে নেবে। তখন বলছে না না না, আমি যাব না আজকে, আমি বাড়ি যাই, কালকে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। বলছে ঠিক আছে, কালকে আমি তোমার বাড়ি যাব, কিন্তু তাহলে তোমার বাড়িতে গিয়েই তোমার গান শুনবো, তুমি আর এখানে এরকম সবার মানে সি বিচের সামনে বসে গান গাইতে হবে, তোমার বাড়ি গিয়ে তোমার গান শুনবো। বলছে ঠিক আছে। তো মেয়েটা ফিরে যাচ্ছে এবং জয়ন্ত হালদার মেয়েটার দিকে তাকিয়ে রয়েছেন। তার হঠাৎ করেই মনে হয় মেয়েটার একটা অদ্ভুত হাসি শুনতে পায়। আচ্ছা, মেয়েটা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কিছুটা খানিকটা দূর যাওয়ার পর একটা অদ্ভুত খিলখিলে হাসি শুনতে পায়, যেই হাসিটা মোটেই কল্পনার গলার স্বর যে হাসি প্রডিউস করতে পারে, বা তার আগের দিন যে খিলখিলে হাসিটা শুনেছিল ওই হাসিটার সাথে ঘুণাক্ষরেও ম্যাচ করে না। আচ্ছা, এই হাসিটার মধ্যে অদ্ভুত কিছু মানে কৃত্রিমতা ছিল, অদ্ভুত কিছু একটা মানে পৈশাচিক টাইপের ছিল, যেটা সাধারণত কোনো ওই বয়সের মেয়ের গলার স্বরে থাকতে পারে না। তার অদ্ভুত একটা ফিলিং হয়, মানে এরকম শুনলাম কেন, ওর তো খুব মিষ্টি গলা, এরকম কেন শুনলাম।
তো এটা ভাবতে ভাবতে উনি যেই ফিরতে যাবেন, উনি যেই মুখ ঘুরিয়ে নিজের বাড়ির দিকে আসতে যাবেন, তখনই জাস্ট ঘুরেই দেখছেন মেয়েটা দাঁড়িয়ে আছে। আচ্ছা। উনি মেয়েটার সাথে কথা না বলে সবার আগে পিছনে তাকায়, হ্যাঁ। এবং পিছনে তাকিয়ে দেখে কেউ নেই, ফাঁকা, কেউ নেই। আবার মুখ ঘোরায়, মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। যে কী ব্যাপার, মানে আমার কি মাথা ঘুরে গেল? মানে উনি ভাবছেন ওনার কি মানে কোনো প্রবলেম হচ্ছে কি না, মানে মাথা ঘুরে গেল কি না, লো প্রেশার হলো কি না, এইসব ভাবছেন। তখন বলছি, না না, তোমার কিছু হয়নি, তোমার কিছু হবে কেন? মেয়েটা বলছে, তুমি আমার হাসিটা ওরকম বললে কেন? মেয়েটা বলছে, কিছুতে বলেনি, ভেবেছে, হ্যাঁ, মনে ভেবেছে যে হাসিটা ওরকম শুনতে লাগলো কেন। আর ও সেটা বুঝতে পেরে গেছে। মেয়েটা যেই মেয়েটার দিকে ঘুরলো, মেয়েটা বললো, তোমার কিছু হবে কেন? তুমি আগে বলো, আমার হাসিটা ওরকম বললে কেন? তোমার তো আমার গান খুব প্রিয়, আমার হাসিটা ওরকম বললে কেন? বলছে, তোমার হাসি তো আমি কিছু বলিনি, কি বলবো তোমার হাসি? বলছে, না, তুমি তো আমার হাসিটাকে বললে অকৃত্রিম, তুমি আমার হাসিটাকে একটা মানে আগে তুমি আমার গানকে মিষ্টি বলতে, আমি খুব দারুণ ভালো গান করি বলতে, আমার হাসিটাকে অমন বললে কেন? তখন জয়ন্ত হালদার একটু গোলে টাইপের গিয়ে, মানে মানে একটু আবেগপ্রবণ হয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বলেন যে, না না, তোকে আমি এরকম বলতে পারি, তুই আমার বাড়ি থেকে কিছু খাবি। বলছে, না না, আমি বাড়ি যাই, তুমি বাড়ি যাও, তুমি গিয়ে খাও, আমি বাড়ি যাই, আমারও খিদে পাচ্ছে, আমি বাড়ি গিয়েই খাবো, মা আমার বাড়িতে ওয়েট করছে। বলছে, আচ্ছা যা, কিন্তু কাল কিন্তু তোর বাড়ি যাবো। বলছে, ঠিক আছে। এই রুমি বলে মেয়েটা জয়ন্ত হালদারের পিছনে দেখাচ্ছে, একা একা চলে যাস না, আমিও যাব, এটা বলে। এবং জয়ন্ত হালদার মনে করেন যে রুমি কতটা এগিয়ে গেল দেখি, ঘুরেই দেখছে মেয়েটা যতটা দূরে গেছিল তার থেকে 3-4 গুণ আরো দূরে চলে গেছে। ঠিক আছে, মানে জয়ন্ত হালদার আবার সেম পিছনে ঘুরে দেখে কেউ নেই, আবার পিছনে ঘুরে দেখে আরো দূরে চলে গেছে, চোখ কচলে দেখে যে মেয়েটা নেই। ঠিক আছে, মানে তখন না, মানে একটা অদ্ভুত ফিলিং হয়। মানে কাকু বলছেন যে, মানে জয়ন্ত হালদার বলছেন যে, আমি তখনও ভয় পাইনি, আমি তখনও ভাবিনি জিনিসটার মধ্যে কিছু অলৌকিক প্রবণতা থাকতে পারে, বা কিছু এমন হচ্ছে যেটা সাধারণত মানুষ সচক্ষে দেখতে পারে না বা অনুভব করতে পারে না। আমি তখনও ভাবছিলাম যে আমার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে, বা বলতে পারিস আমার মানে আমি হ্যালুসিনেট করছি, বা যে কোনো কারণে হতে পারে। তখনও আমি ওই অলৌকিকতাটা ফিল তখনও করতে পারিনি, করতে পেরেছি সকালবেলা, ভোরবেলা। যাই হোক, সন্ধ্যার পরে রাত্রেবেলাটা আমার খুব ভালো কাটে। আমার মাথায় চলে কালকে আমি কল্পনার সাথে বাড়িতে দেখা করতে যাব, বাড়িতে বসে ওর সামনে বসে আমি ওর গান শুনবো, এবং এই ফিলিংটা মানে হয় না, মানে বাটারফ্লাইজ হয়, যে খুব খুব একটা দারুণ একটা সুন্দর ফিলিং হয়। ওই ফিলিং নিয়েই ঘুমাতে যান, ওই ফিলিংটার একদম দফা রফা করে সকালবেলা একটা বিভৎস জিনিস দেখেন উনি। ভোরবেলা ঘুম ভেঙে উনি ঘুম ভেঙেই একটা গান শোনেন, এবং গানটা একটা রবীন্দ্রসঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীতটা মেয়েটা গাইতো বিচে বসে। সেম গান, সুরটা ডিফারেন্ট, কিন্তু কেমন ডিফারেন্ট, যে সুরটার মধ্যে একটা প্রচণ্ড খারাপ ভাইব আছে। মানে আমি একটা জিনিস একটু মানে মাঝখানে পড়াশোনা করেছিলাম, যে কোনো ভালো জিনিসকে তুই যদি রিভার্স করে দিস, জিনিসটা একটা ঠিক সেম পোটেনশিয়ালের খারাপের দিকে যায়। মানে এটা মোস্ট অফ দ্য টাইম মিউজিকের সাথেই হয়। তুই যে দেখবি খুব সুন্দর একটা মিষ্টি সুরকে তুই যদি রিভার্স করে দিস, ঠিক ততটাই জঘন্য একটা সুর তৈরি হয়। ঠিক আছে, মানে শুনে হয়তো বুঝতে পারবি না, বাট সুরটার যদি গ্রামার তুই
দেখিস খুঁটিয়ে, তো জিনিসটা ভালো হয় না, ঠিক আছে? জিনিসটার ইঙ্গিত, জিনিসটার প্রকৃতি, জিনিসটার নেচার খারাপ হয়ে যায়। এটা আমি একটা জায়গায় দেখেছিলাম। সেম মনে হচ্ছে সুরগুলোকে রিভার্স করে দিয়ে এটা খুব মানে কৃত্রিম একটা, খুব মানে বাজে একটা, খারাপ একটা ইঙ্গিতে একটা মিউজিক তৈরি হচ্ছে, এটা শুনতে একদম ভালো লাগছে না। তার মধ্যেই গান হচ্ছে, ঠিক আছে? মানে তিনি কান চেপে, যেহেতু একটা মানে শিল্পী মানুষ বলতে পারি, আর্ট শিল্পী, এই ধরনের জিনিসে কানেক্টেড একটা মানুষ যখন একটা ওই ধরনের জিনিসের মধ্যে পড়ে যায়, কান চেপে ধরেন উনি, এবং চেপে ধরে যখন খাটে উঠে বসেন, তখন দেখে ওই বিড়ালটাকে কোলে নিয়ে একটা কুৎসিত দেখতে একটা মেয়ে, একদম কোমর অবধি চুল, মেয়েটা ওনার দিকে তাকিয়ে গান করছে বাড়ির ভিতরে, খাট থেকে উঠে বসেই দেখছে। আর যখন কান চেপে জিনিসটা বোঝার চেষ্টা কি হচ্ছে তার সাথে, দুঃস্বপ্নের মতো একটা জিনিস, তার মধ্যেই মেয়েটা চেঁচিয়ে ওঠে, মেয়েটাকে কুৎসিত দেখতে, মানে মানে ওরকম মুখ কোনো সাধারণ মানুষের হতেই পারে না, ওটা একটা মানে পৈশাচিক মুখ। মেয়েটা বলছে, আমার গান ভালো লাগছে না কাকু, আমার গান ভালো লাগছে না তোমার? এতদিন তো ভালো লাগতো, আজকে ভালো লাগছে না? ভাব, এটা দুঃস্বপ্ন নয়, এটা মানে হ্যালুসিনেশন নয়, তার প্রমাণ হচ্ছে প্রত্যেকটা মেমোরি, মানে কখন কি হচ্ছে। জয়ন্ত হালদার ডিটো বলেছেন আমাকে, হ্যালুসিনেশন হলে কখনো না কখনো ওটা মাথা থেকে হ্যালুসিনেশন হলে ইনফরমেশনে গ্যাপ থাকে, তথ্যে একটা গ্যাপ থাকে, তথ্য মিসিং থাকে, যে এইটুকু এখান থেকে এখানে, তারপরে কিছু মাথায় নেই। ওখানে আমি ঘুম থেকে জাস্ট ভেঙেছে ওই শব্দটাতে, আমি উঠে বসেছি, আমার ঘরে কোথায় কি ছিল আমার স্পষ্ট মনে আছে, আমি আমার সামনের দেয়ালে এই দৃশ্য দেখছি। আমি যখন এই ঘটনাটা আমার ছেলেকে বলি, ওনার মুখের কথা, আমি যখন এই ঘটনাটা আমার ছেলেকে বলি, আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে ওকে বিশ্বাস করাতে হবে, কারণ আমি জানি এটা অবিশ্বাস্য। আমি কি দেখেছি সেটা আমি আয়ুষকে কোনো দিন বোঝাতে পারবো না। একটা ইনফরমেশন একটু গ্যাপ রয়ে গেছে, উনি বিপত্নিক, ওনার ওয়াইফ নেই, তো আয়ুষ আর ওর বাবাই থাকে, তো মেনলি ওরা দুজনই ওদের আর কি সংসার। তো বেসিক্যালি উনি ওর ছেলেই রয়েছে, ছেলেকে বলছে যে আমি আমার ছেলেকে কোনো দিনই বোঝাতে পারবো না বলেই আমার মনে হয়েছিল, কিন্তু যাই হোক আয়ুষ বিশ্বাস করে এবং তোমাদের এটা বলে। যাই হোক, গল্প থেকে সরে আসছি। ওই যে দৃশ্যটা দেখলো, নিজের চোখ খোলা রাখতে পারেনি, চোখ কান মানে মনে হচ্ছে চাদর দিয়ে একদম চেপে বন্ধ করে দিয়ে তাহলে আমি বাঁচতে পারবো। উনি সিধা ঘর থেকে মানে চাদর বিছানা থেকে নেমে কান ধরে চোখ বন্ধ করে মানে দরজার দিকে, দরজা সেদিকে ছুটে গিয়ে দরজা বাইরে থেকে লক করে সিধা বাড়ি থেকে বেরিয়ে যান। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে ওদের যে কেয়ারটেকারটা মানে দেখাশোনা যে করতো বিশু বলে, ও বিশুর ঘরের দিকে যায়। বিশু হচ্ছে একটা ওই কি বলবো মানে একটা বাইরের ঘর মানে ওখানে সব আছে, ওখানে রান্নাঘর আছে, ওখানে বাথরুম আছে, একটা শোয়ার ঘর আছে, সব মানে সবই রয়েছে। বিশুর ঘরে গিয়ে দরজা নক করতে গিয়ে দরজা খুলেই ফেলে ডাইরেক্ট, এবং খুলে ফেলে বিশু দেখে শুয়ে রয়েছে বিছানায়, গিয়ে একদম বিশুকে চেপে ধরে যে বিশু 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 ওঠ, বিশু ওঠ। বলছে কী হয়েছে কী হয়েছে? বলছে আমার ঘরে কেউ ঢুকে গেছে, কিছু খারাপ ঢুকেছে আমার ঘরে, তুই একটু বাঁচা বাবা আমাকে। বলছে কী হতে, ওরা কর্তাবাবু বলে, কী হয়েছে কর্তাবাবু, চলো আমি দেখছি। বলছে আমি যাবো না, তুই যা প্লিজ, আমি যেতে পারবো না, তুই যা। বিশু যেই বেরোয়, জয়ন্ত হালদার দরজাটা ভেতর থেকে লক করে দেয় এবং খাপটি মেরে একদম বিছানায় বসে থাকে। বলছে ওইটুকু টাইম যে আমার ভেতর দিয়ে কি বয়ে গেছে আমি নিজেও জানি না। কি মিষ্টি গান, কি ওই কল্পনা বলে মেয়েটা, ওই রুমি বলে বিড়ালটা, আমি কি দেখতে কি দেখেছি, কি শুনতে কি শুনেছি, কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে এখন ম্যাটার করে যে আমার ঘরে যে জিনিসটা ছিল সেটা মানুষ তো নয়, সেটা কোনো জন্তু নয়, সেটা কি, ঠিক আছে?
আমি মানে প্রায় প্রায় সেন্সলেস অবস্থায় চলে যাচ্ছিলাম, এরকম অবস্থায় দরজায় প্রবল ধাক্কা। আমি চিৎকার করে উঠি, কে কে? বলে কর্তাবাবু আমি আমি বিশু, দরজা খোলো। বলছে কি দেখলি ওপরে? বলছে ওপরে কেউ নেই কর্তাবাবু, তুমি দরজা খোলো। উপরে কেউ নেই মানে ঘরটা দেখ কি অবস্থা, ঘরটা পুরো কালো হয়ে গেছে, দেয়ালগুলো কালো হলো কি করে? মানে পরে এগুলো নোটিস করে দেবে, মনে হচ্ছিল দেয়ালটা পুরো কালো, পুরো ঘরটা অন্ধকারে নেমে এসছে। বলছে কর্তাবাবু কিচ্ছু নেই, আমায় বিশ্বাস করো, তুমি দরজা খোলো, তোমার কি হয়েছে? দরজাটা উঠে খুলেছে, দেখে সেই মহিলাটা, মানে মেয়েটা। বলছে দাদু তুমি কোথায় পালাবে, কাকু তুমি কোথায়, যেটাই বলে থাকে, তুমি কোথায় পালাবে, তুমি আমার গান শুনে কোথায় পালাবে, আমার গান না শুনে। তুই খালি এটা যদি সত্যি হয়ে থাকে, অবভিয়াসলি ক্লেম করছেন উনি এটা সত্যি, আর এত ওনার বয়স হয়ে ছেলে, গেলে উনি মিথ্যে কথা কেন বলবেন? একদম 100 বার। দেখুন মানে আমি অডিয়েন্সদের বলছি, ওনার যথেষ্ট বয়স হয়েছে। আর ওনার অনেক সময় এরকম মনে হতেই পারে, দেখ একটা কোর্টের জাজ আমাদের ফোন করে 1 ঘন্টার ওপর টাইম নিয়ে ঘটনাটা ডেসক্রাইব করেছে। ওনার ছেলের সাথে আমার 2 ঘন্টার ওপরে কথা হয়েছে শুধু এই জিনিসটা নিয়ে, আমাদের চ্যানেল নিয়ে। আমার মনে হয় না এটা একটা টাইম নষ্ট করার জায়গা, ঠিক আছে? তো মানে কি ভাব জিনিসটা, ঠিক আছে? তো আমার গান না শুনে কোথায় পালাবে? তো ওই জায়গায় দাঁড়িয়ে জয়ন্ত হালদার অজ্ঞান হয়ে যান। তারপরে ওই গোটা দিন, সকালের ঘটনা, গোটা দিন তার সেন্স আসেনি। তিনি ওঠেন হচ্ছে একদম রাতের দিকে, 9টা 9:30 বাজে, 9:30 বাজে ওরকম টাইমে উনি ওঠেন এবং সবার আগে চোখ খুললে বিশুকে দেখতে পান। উনি বিশুকে দেখে ভয় পেয়ে গেছে, বলছে কে তুই? ওনার একটা মানসিক ভারসাম্য মানে ওইটুকু টাইমের জন্য লোপ পেয়ে গেছিল মোস্টলি। কে তুই? তুই এই মেয়েটা না? বলছে না কর্তাবাবু এটা আমি বিশ্বাস করো, হাত ধরে বলছে এটা আমি। তখন বলছে এটা তুই ভাই আমাকে বাঁচা, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতেই হবে। তখন বলছে ঠিক আছে আমি এক্ষুনি দাদাকে ফোন করে দিচ্ছি, দাদা মানে ড্রাইভার, দাদাকে ফোন করে দিচ্ছি, চলে আসবে। তখন বলছে হ্যাঁ ফোন কর, আমি আজ রাতেই বাড়ি যাব। বলছে তুমি এত ভয় পেয়ে আছো, আজ রাতে বাড়ি যাবে, সকালে যাও। বলছে না আমি এক্ষুনি বাড়ি যাব। বলছে একটু ভালো করে ভেবে দেখো, তুমি এখন এই উঠলে, তোমার শরীরে কিচ্ছু নেই, তুমি কিছু খাওনি সকাল থেকে, তুমি সারাক্ষণ সেন্সলেস অবস্থায় পড়েছিলে, কিছু খেয়ে নাও, ভোরবেলা আসুক সজলদা মানে ড্রাইভার, ভোরবেলা আসুক দাদা, আমি তোমার সব ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে দিচ্ছি, তুমি তারপর সাবধানে বাড়ি যাও, কোনো অসুবিধা নেই, তোমার আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বিশুই। বলছি ঠিক আছে। তখন ধাতস্থ হয়েছে। ওই অবস্থায় মানে এইটা পুরো ঘটনাটা কিন্তু বিশুর ঘরে, বুঝতে পেরেছিস? অজ্ঞান হয়েছিল বিশুর ঘরে, এটা পুরোটা বিশুর ঘরে। তখন বিশু বলে যে কর্তাবাবু এখন চলো তোমায় ঘরে শুইয়ে দিই। বলছে না আমি ওই ঘরে যাব না। স্বাভাবিক, আমি ওই ঘরে যাব না। বলছে কর্তাবাবু তোমার ঘরে আমি ধূপ ধুনো সব দিয়ে এসেছি, তোমার ঘরে কিচ্ছু নেই, বিশ্বাস করো, তোমার ঘরে আমি সুন্দর একটা গান চালিয়ে দিচ্ছি, ভগবানের গান চালিয়ে দিচ্ছি, তোমার আর কোনো ভয় নেই, আমি তোমার ঘরে অনেকক্ষণ ছিলাম যে আমার সাথে যদি কিছু হয়। মানে বিশুর রোলটা এখানে খুব সুন্দর ছিল, মানে ওর সবার আগে প্রায়োরিটি হচ্ছে ওর মালিক, ঠিক আছে? আর খুব পুরনো। বিশু সবার আগে কলকাতায় মানে যেখানে বাড়ি ছিল জয়ন্ত হালদারদের, ওখানে থাকতো, ওখানকার মানে দেখাশোনা করতো সব। তারপরে বিশু ওখানে যখন বাড়ি হয় ওখানে চলে যায়। তো যাই হোক, এবার ওখানেই মেনলি সব সেট ফেট হয়ে গেছিলো। যাই হোক, এবারে কোথায় ছিলাম, ওই বলছে যে তুমি ওপরে তোমায় দিয়ে আসছি, তুমি চলো, কিছু হবে না, তোমার ব্যাগটা কত গোছাবো, তো আমিও থাকবো তোমার সাথে, কোনো সমস্যা নেই, আজকে আমি তোমার ঘরেই থাকবো। বলছে ঠিক আছে চ। আমিও দেখি কে এসেছিল কি না, তখন একটু মনে সাহস এসছে, যেহেতু বিশু থাকবে মানে ওনার সাথে। তো দুজন মিলে সিঁড়ি ধরে, ওদের সিঁড়িটা খুব সুন্দর মানে বর্ণনা করেছেন যে সিঁড়িটা এরকম মানে
স্টার্ট হয়েছে হ্যাঁ। এবং গোল করে ঘুরে ওনার ঘরে গেছেন, এবং যে গোল করে যে সার্কেলটা হচ্ছে মিডল পয়েন্টে একটা বড় জানলা, ওই জানলা দিয়ে সুন্দর সি বিচ দেখা যায়। তো উনি এরকম সিঁড়িটা দিয়ে উঠছেন, উঠতে উঠতে লাস্ট যখন জানলাটা ক্রস, মানে পরপর অনেকগুলো জানলা মানে কাঁচের সাঁড়শি টাইপের, লাস্ট যখন সাঁড়শিটা ক্রস করছেন উনি একটু মানে অন্যমনস্কভাবেই বিচের দিকে তাকান এবং মনে হয় দূরে একটা মেয়ে উল্টো দিকে মুখ করে খোলা চুলে একটা পাশে একটা বিড়াল বসে রয়েছে সমুদ্রের দিকে তাকিয়ে। ওই টাইমে বিশুর হাতটা চেপে ধরে, বিড়বিড় করে বলে, বিশু আমি আবার ওই মেয়েটাকে দেখলাম। বলছে, কর্তাবাবু আমাকে তো ওই নীলাদ্রি বলল যে তুমি কাকে দেখেছো, মেয়েকে। তুমি জানো তো যাকে দেখছো আমি বোধহয় তাকে চিনি। বলছে, চিনিস মানে কিভাবে? বলছে, একটা ছোটবেলার গল্প রয়েছে, এটা আমি আগে শুনেছি এদের লোকালদের মুখ থেকেই, এখানকার ছোটবেলার গল্প অনেকের মুখেই রটা, যে একটা মানে অনেক আগে একটা বাচ্চা মেয়ে ছিল, খুব ভালো গান গাইতো, খুব ভালো গান গাইতো, এবং এই গান গাওয়াই ওর লাইফে কাল হয়ে ওঠে। কি হয়, ওই মেয়েটার একটা জায়গায় সেম এরিয়াতেই একজনের সাথে বিয়ে হয়। আচ্ছা। মেয়েটা খুব গান করতে ভালোবাসতো এবং মেয়েটা গান শুনেই পাত্রপক্ষ তাকে পছন্দ করে, এবং খুব বড়লোক ফ্যামিলি ছিল ছেলেটার, এবং তার গানটাই তার আসল গুণ হিসেবে বিবেচনা করে। মানে তখনকার একটু স্টিরিওটাইপ ছিল, তো সবার বিয়ে ভালো হতো না, তো ওর গানটাকেই ওর আসল বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করে তার বিয়ে হয় একটা প্রচণ্ড বড়লোক ফ্যামিলিতে। এটা বলতে বলতে ওরা দুজনেই সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল, এবং উঠেই একটা অদ্ভুত গন্ধ মানে নাকে লাগে আমাদের জয়ন্ত হালদারের। তো উনি হঠাৎ করে তখনই বলে, গন্ধ পাচ্ছিস বিশু? বিশু গল্পটা মানে যেটা বলছে সেটা থামিয়ে বলে, না তো। তখন বিশু পুরো জিনিসটা ফ্যাট করে ধরে নিতে পারে এবং বলে, জানো তুমি ওর গান চিনতে পেরেছো, যার সাথে ওর বিয়ে হয়েছিল কল্পনা নামটা ফ্যাট করে ওর মনে পড়ে। বলছে, হ্যাঁ ওই মেয়েটার নামও কল্পনা, আমাকে বলেছিল ওর নাম কল্পনা, ওই মেয়েটার নামও কল্পনা ছিল, আমি শুনেছি। বিশু বলছে যে, দাদু ও কিন্তু মারা গেছিল কিভাবে জানো? যে কিভাবে? ওকে ওর গানটাকেই ওর বৈশিষ্ট্য হিসেবে ওর হাজব্যান্ড বা ওর ফ্যামিলি চিনে ওকে বিয়ে দিয়েছিল ওর ছেলের সাথে, কিন্তু ওর ছেলেই ওকে মেরে দেয়। কেন জানো? কারণ ওর গান, মানে গল্পটা মানে গল্প না মানে ঘটনাটা এত সুন্দর করে সাজিয়ে বলেছেন, মানে হিস্ট্রিটাও কতটা খারাপ, মানে প্লাস এই পুরো কনসেপ্টটা কতটা সুন্দর, মানে আমি মানে ম্যাচ করাতে পারছি না দুটোকে। মেয়েটার গলা এত ভালো, এবং ছেলেটার একটা বোন ছিল, সে প্রচণ্ড গানটাকে অ্যাজ আ মানে ও খুব চাইতো, মানে পছন্দ করতো, পারসিউ করতে চেয়েছিল, কিন্তু পারেনি, যেহেতু ও মানে অ্যাকচুয়ালি ট্যালেন্টটা নেই, ট্যালেন্টের অভাব রয়েছে, সবার তো সরম গলা থাকে না। তো ওই যে জেলেসি এবং ওই জেলেসিটাই, আর ওর কল্পনার ওই ভালো গাওয়ার ট্যালেন্ট, ওই যে ট্যালেন্টটাও নিয়ে জন্মেছে, গরিব ঘরে হলেও যে ট্যালেন্টটাকে নিয়ে জন্মেছে, এটা ওরা অত পয়সা দিয়েও পারসিউ করতে পারে। এই জেলেসিতেই ওর যে ফুল ফ্যামিলি উইথ ইনক্লুডিং আর হাজব্যান্ড, ওরা মেয়েটাকে উড়িয়ে মারে। ভাব খালি। তো
এটা হওয়ার পরে জয়ন্ত হালদার পুরো জিনিসটাকে 2-2 4 করে এটা আমাকে বলেন, আমি ওর গান পছন্দ করেছিলাম, আমি ওর গানের দাম দিয়েছিলাম, ও হয়তো আমার সাথে কিছু খারাপ চায় না বা আমার কিছু ক্ষতি করবে না, কিন্তু ও এই জন্যেই শুধুমাত্র আর কাউকে নিজের উপস্থিতি দিচ্ছে না যতটা আমাকে দিচ্ছে। কিন্তু আমি তো একটা মানুষ, আমি তো এটা ট্যাকেল করতে পারবো না, আমার বয়স হয়েছে। তো ওনার এই রিয়েলাইজেশনটা হয় যে জিনিসটা যতটাই সেন্সিটিভ হোক, ওনাকে এই জায়গাটা থেকে তো বেরোতেই হবে। ওনার একটা হেলথের ব্যাপার আছে, ওর ছেলে আছে। তো উনি কিছু না ভেবে ভোরবেলা অবধি বিশুর সাথে জেগে ভগবানের নাম করেন, এবং ওনার যে ড্রাইভার সজল আসে একদম ভোর 4টের মধ্যে, এসে সব লাগেজ প্যাক করে বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে, এবং বিশুও ওদের সাথে এসছে পুরোটা বাড়ি লক করে। আস্তে আস্তে যখন ওরা গোপালপুরের মেন সৈকতের রাস্তাটা থেকে বেরিয়ে যাচ্ছে, তো উনি অন্যমনস্কভাবেই জানলা দিয়ে তাকিয়ে বাইরেটা দেখতে গিয়েই মেয়েটাকে আবার দেখে, মেয়েটার সাথে বিড়ালটা দূরে দাঁড়িয়ে আছে ওদের গাড়ির দিকেই মুখ করে। আর লাস্টে দেখেন বিড়ালটা লাফিয়ে ওর মেয়েটার কোলে এসে গেল, আর সঙ্গে সঙ্গে টার্নিংটা শেষ হয়ে গেল, জঙ্গল চলে। ইনসেন, মানে অসাধারণ এক কথায়। আমি পুরো ব্যাপারটার মধ্যে ঢুকে গেছিলাম, ফিল করতে পারলাম। এটা হয়তো অনেকের স্লো মনে হয়ে অনেকে হয়তো ভিডিওটা ছেড়ে চলে গেছে, কিন্তু যারা শুনেছে এই ইমোশনটা, মানে ওই যে লাস্ট মুহূর্তে দেখাটা মারাত্মক ইমোশনাল। মানে আমার তো খুবই কেমন একটা জানি লাগছে, যেহেতু আমিও মানে এই জন্যে আমি বলবো না যে গল্পটা আমার কাছে, ঘটনাটা প্রচণ্ড স্পেশাল, কারণ ঘটনাটা এত ইন্টেন্স, ঘটনাটা এত হরার, মানে হরিবল, এত টেরিফিক এই জন্য নয়। আমরা দুজনে এরকম ঘটনা চাই, যে ঘটনাটা যেন স্লো না হয়, ঘটনাটা যেন, এগুলো আমরা চাই অন্য কারণে, ঘটনাটা যাতে অ্যাপিলিং হয়, ঘটনাটা সবার পছন্দ হয়। কিন্তু এই ঘটনাটা স্পেশাল তার অন্য কারণ, যিনি পাঠিয়েছেন তিনি বয়স্ক একজন মানুষ, আমাদের বাবারই বয়সী, কাইন্ড অফ বাবারই বয়সী। ওনার কাছে এত সুন্দর এক্সপ্লেনেশন, এত টাইম নিয়ে, এত ধৈর্য নিয়ে জিনিসটা বলা, এবং আমরা ওনার ছেলের মতো, আমাদের উনি চেনেন না, উনি এত সুন্দর করে এক্সপ্লেন করেছেন। প্লাস উনি ওনার ডেজিগনেশনটা ভাব, উনি একজন ফর্মার জাজ। প্রথমে তো আমার কথা বলতেই হাঁটু কাঁপছিল, আমি জানি না কেন, মানে আমার প্রচণ্ড নার্ভাস লাগছিল। রেসপেক্টের ব্যাপার। হ্যাঁ, আমি কথা বলে আমি বাড়িতে বলি যে দেখো আমার সাথে কার কথা হলো, তো বাড়িতে অবাক হয়। যাই হোক, তো গল্পটা শোনার পর তো আরও প্রচণ্ড বেশি সম্মান, মানে মনের ভেতর থেকে হয় না তো। এবং উনি এক্সপেক্ট করেছিলেন যে আমরা বিশ্বাস করব না, আমরা জিনিসটাকে অ্যাজ আ এন্টারটেনমেন্টই নেব, কিন্তু আমরা তো বিশ্বাস করি, জেনারেলি সব কিছুই বিশ্বাস করি। এবং ওনার মুখে শুনে, যদি আপনারা ওনার মুখে শুনতেন কেউ জিনিসটা লাইভ অন কল, যতই নাস্তিক হোক কেউ, ওনার ভয়েসে ওই জিনিসটা শুনে, আর খুব ভালো ভয়েস আর্টিস্টও হতে পারেন উনি, ঠিক আছে, তো ওটা একদম মেরুদণ্ড থেকে যে একটা ঠান্ডা জিনিস উঠে আসে, ওটা ফিল হতো। আর সত্যি কথা বলতে গেলে, যে যেরকম ও বললো, ওটাকে আমি একটুখানি রভাবে বলে দিই ব্যাপারটা, যে আমরা এই জন্যেই পছন্দ করি যে একটুখানি স্পিড আসুক ঘটনাটায়, বা খুব তাড়াতাড়ি মানে ঘটনাটা ইন্টেন্স হোক, কারণ হচ্ছে ভিউজের জন্য। সত্যি কথা বলতে গেলে, মানে ওসব লুকিয়ে তো লাভ নেই আপনাদের কাছে, কারণ আপনারা আছেন বলেই আমাদের চ্যানেলটা রয়েছে, নইলে থাকতো না। তো ভিউজের জন্য। বাট কিছু কিছু ঘটনা এমন থাকে যেই ঘটনাগুলোকে আমরা চেয়েও আমরা যদি বার করে দিই, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের কাজটাকে অসম্মান করছি। তো এটা সেই একটা ঘটনা ছিল, যেই ঘটনাগুলো হয়তো বিশ্বাসযোগ্য আপনাদের, আমার জন্য তো রয়েছে, আপনারা কতটা বিশ্বাস করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। বাট মানে ইনসেন, অসাধারণ, মানে অসাধারণ। এর থেকে আমার কাছে আর কোনো ওয়ার্ড নেই। তো যদি আপনাদেরও ভালো লেগে থাকে ঘটনাটি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি এইরকম ধরনের কোনো ঘটনা আপনার কাছে থাকে, আপনি একদম দুবারও ভাববেন না,
আপনি ডাইরেক্টলি আমাদেরকে কিন্তু ভয়েস করে পাঠিয়ে দেবেন। আমাদের নাম্বার অন স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, পিন কমেন্টেও আমি দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। তো ভয়েস করে ওর নাম্বারে বা আমার নাম্বারে, মানে দুখানা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটাতে আপনি ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন। আমরা চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই করার, বাট একটু সময় আমাদেরকে দেবেন, কারণ ঘটনা থাকে তো যেগুলো একটুখানি শুনতে হয় সময় নিয়ে। ওগুলো এমন নয় যে আমি যখন আপনি পাঠালেন তখন শুনে নিলাম, একটা মুডের ব্যাপার থাকে, একটা ফিলের ব্যাপার থাকে। তো একটু সময় দেবেন, 1-2 দিনের মধ্যে আমরা ইউজুয়ালি আপনাদেরকে জানিয়ে দিই যে কবে আমরা আপলোড করবো বা কিছু, বা যদি বেশি, যেরকম এখন যদি আপনি পাঠান তাহলে কমসে কম 3-4টে এপিসোড তো কমসে কম লেগেই যাবে। বাট যদি আপনি পাহাড়ের ঘটনা পাঠান তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই ঘটনাটি আপনার কাছে আসতে পারে, কারণ যেরকম আমি বললাম আমাদের যে পাহাড়ের এপিসোড সেটা আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। তো আজকের জন্যে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে, হতে পারে অন্য কোনো জায়গা থেকে, বাট ততক্ষণের স্টুডিও থেকে না হয়ে আর কি। ওই তো যাই হোক, সেসব আমরা পরে ওসব নিয়ে বেশি কথা বলে লাভ নেই। তো আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।